মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যারা সন্তুষ্ট নও, যারা কোনো কারণে অকৃতকার্য হয়েছো, যারা 1-2 নাম্বারের জন্য হয়তো ফার্স্ট ডিভিশন কিংবা লেটার মার্কস পাওনি, কিংবা যারা ভাবছো আমি যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছি, এত কম নাম্বার আমি কোনো মতে পেতে পারি না, আজকের ভিডিওতে তাদের জন্য রয়েছে বিস্তারিত খুঁটিনাটি সমস্ত তথ্য। তার আগে আমি তোমাদের বলে দেব মাধ্যমিক পাশ করবার পর তোমরা যে বিভিন্ন সাবজেক্ট বাছাই করে আর কি 11-এ ভর্তি হবে, কোন সাবজেক্ট নিতে গেলে কত নাম্বার থাকা প্রয়োজন। এই জায়গাতে বলে রাখি, বোর্ডের নিয়ম অনুযায়ী অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী পাশ করলেই অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই তোমরা অধিকাংশ সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। তবে বিশেষ কিছু সাবজেক্ট আছে যেগুলো নিয়ে পড়তে গেলে তোমাকে একটা নির্দিষ্ট শতাংশ নাম্বার পেতে হবে। কত নাম্বার আমরা বোর্ডের নোটিশটা তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি। তোমাকে বলা হচ্ছে তুমি যদি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, এআই, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি কোর্স এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও 11-এ, সেক্ষেত্রে মাধ্যমিকে ম্যাথে তোমাকে মিনিমাম 35 নাম্বার পেতে হবে। এবার আসি বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ বায়োলজি, যারা মাধ্যমিকে লাইফ সায়েন্সে 35-এর কম পেয়েছো তারা বায়োলজি পারবে না, মানে 35 পেলেও হবে কিন্তু 34 পেলে বায়োলজি নিতে পারবে না। ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো যারা নিতে চাইছো, ফিজিক্স নিতে চাইলেও কেমিস্ট্রি নিতে চাইলেও তোমাকে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানে 35 নাম্বার তোমাকে মাধ্যমিকে পেতেই হচ্ছে। যারা 35-এর কম পেয়েছো তারা কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি নিতে পারবে না। আর জিওগ্রাফি মানে ভূগোল নিয়ে যারা পড়তে চাইছো তারা 35-এর কম যদি ভূগোলে পাও মাধ্যমিকে তাহলে পারবে না। এখানে তোমাদের প্রশ্ন, স্যার আমি 36 পেয়েছি, আমাদের স্কুলে কি সায়েন্স দেবে? দেখো, এই যে মিনিমাম নাম্বারটা বলা হয়েছে, এই নাম্বার পেলেই তোমাকে সেই সাবজেক্ট দেওয়া হবে এটা কিন্তু নিশ্চয়তা নেই এটার। এক্ষেত্রে বলা হয়েছে এর নিচে পেলে তুমি সেই সাবজেক্ট নিতে পারবেই না। তবে কত নাম্বার পেলে সায়েন্স দেওয়া হচ্ছে, কত নাম্বার পেলে ভূগোল দেওয়া হচ্ছে, কত নাম্বার পেলে তোমাকে ম্যাথ দেবে, এটা তুমি যে বিদ্যালয়ে ভর্তি হবে সেই বিদ্যালয়ের কর্তৃপক্ষ বা তাদের যে রুলস সেই অনুযায়ী তোমাকে জানিয়ে দেওয়া হবে। তার মানে নিয়মে বলা আছে 35-এর কম পেলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এআই, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন নয় কিন্তু কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি এগুলো নেওয়া যাবে না। এক্ষেত্রে এই 35 পেলেই যে তুমি নিতে পারবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তুমি যে বিদ্যালয়ে ভর্তি হবে সেই বিদ্যালয় কর্তৃপক্ষ। এবার আসি মেইন আপডেটে, যারা রেজাল্টে সন্তুষ্ট নও, যারা অকৃতকার্য হয়েছে, যারা কনফার্ম আমি এই নাম্বার পাবো না, তারা কি কি করবে মনে রাখবে। পরীক্ষার খাতার পুনর্মূল্যায়নের জন্য দুটো স্টেপ আছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে তোমাকে বলা হচ্ছে তুমি পিপিআর অথবা পিপিএস করো, তারপরেও যদি তুমি সন্তুষ্ট না হও আরটিআই করো। দুটো জিনিস আমি একে একে তোমাদের বুঝিয়ে বলছি। তোমাদের অনেকেরই জানতে ইচ্ছে হবে পিপিআর আর পিপিএস কি। পিপিআর, আর মানে রিভিউ, পিপিএস, এস মানে স্ক্রুটিনি। রিভিউ আর স্ক্রুটিনির পার্থক্য কি? পিপিএস এর ক্ষেত্রে তোমার পরীক্ষার খাতাটাকে আর নতুন করে দেখা হবে না, জাস্ট সেই খাতাতে সব নাম্বার ঠিকঠাক ভাবে যোগ করা হয়েছে কিনা, প্রত্যেকটা প্রশ্নের সঠিক নাম্বার দেওয়া হয়েছে কিনা এটা দেখা হবে। এই জায়গাতে বুঝিয়ে বলি, ধরো একটা বড় প্রশ্নে তোমাকে 3 দেওয়া হয়েছে কিন্তু তুমি সেটাতে 5 পাওয়ার যোগ্য, স্ক্রুটিনি করতে দিলে অর্থাৎ পিপিএস করতে দিলে তোমার ওই নাম্বারটা 3 কেটে 5 করা হবে না, জাস্ট দেখা হবে প্রত্যেকটা দাগ নাম্বারে নাম্বার দেওয়া হয়েছে কিনা। ধরো এক দাগে তোমাকে কোনো নাম্বার দিয়েছে কিনা, যে 1 2 3 0 কিছু দিয়েছে কিনা এটা দেখবে। আর দেখা হবে যোগটা, এইটা হচ্ছে পিপিএস। আর পিপিআর এর ক্ষেত্রে তোমার খাতাটাকে সম্পূর্ণভাবে পুনরায় আর একজন স্যার দেখবেন। এই ক্ষেত্রে একেবারে পরিষ্কারভাবে বলা, তুমি যদি মাধ্যমিকে পাশ করে থাকো, অর্থাৎ তুমি কি পাশ করেছো মাধ্যমিকে, পাশ করে থাকলে তোমার জন্য হলো পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি হবে। তুমি কি পাশ করতে পারোনি সেক্ষেত্রে হবে পিপিআর অর্থাৎ রিভিউ, তোমার খাতাটা পুরোপুরি দেখবে।
এই জায়গাতে আরো একটা জিনিস বলি, তোমাদের অনেকেরই একটা প্রশ্ন, স্যার পিপিআর বা পিপিএস আমি যাই করি না কারণ নাম্বার কি কমে যায়? এই জায়গাতে বুঝতে হবে নাম্বার কমবে না, শুধু বাড়ানোই হয় এমনটা কোথাও বলা নেই। নিয়ম অনুযায়ী যদি নাম্বার কমে কমিয়ে দেবে, কিন্তু আমরা যেটা সাধারণত দেখে থাকি আজ অব্দি মাধ্যমিক স্তরে পিপিআর বা পিপিএস করে কারো নাম্বার কমে গেছে এমন নজির নেই। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি নাম্বার বেড়েছে। এই জায়গাতে বুঝতে হবে তুমি যদি রিভিউ করতে দিচ্ছ বা স্ক্রুটিনি করতে দিচ্ছ তার মানে তোমার মনে আত্মবিশ্বাস আছে যে তোমার নাম্বারটা বেশি আসা উচিত, তাই তোমরা দিতেই পারো। আশা করি কারো নাম্বার কমবে না, অন্ততপক্ষে এমন নজির আমরা দেখিনি। তবে যারা পিপিআর বা পিপিএস করবে অবশ্যই নিজের বুদ্ধি নিজের বিবেক কাজে লাগিয়ে সজাগভাবে করবে। কত তারিখ পর্যন্ত এটা করা যাবে? 17ই মে তারিখ, এরপরে তুমি কিন্তু পিপিআর বা পিপিএস করতে পারবে না। এই যে বলা হলো স্কুটিনির জন্য 80 আর রিভিউর জন্য 100 টাকা, এটা কিভাবে কি করতে হবে? আমি কোন সাইবার ক্যাফেতে যাব? কোথাও যাওয়া লাগবে না, তোমাকে স্কুলে যেতে হবে, সাদা কাগজে হেড স্যারকে অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমি আমার প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট নই, এজন্য আমি নির্দিষ্টভাবে লিখে দিতে হবে পিপিআর করাতে চাইছি, এই সাবজেক্টে করাতে চাইছি, আমার মাধ্যমিকের রোল এবং নাম্বার এইটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সঙ্গে তোমার মার্কশিটের জেরক্স দিতে হবে, স্কুল বাদবাকি গাইড তোমাকে করে দেবে। এখানে আরেকটা বিষয়, স্কুল যে ফর্মটা ফিল আপ করে দেবে তোমাদের, এই যে পিপিআর বা পিপিএস এর জন্য অনলাইনে আবেদন করে দেবে, এর জন্য স্কুল চাইলে 2 টাকা করে এক্সট্রা নিতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে 82 টাকা করে এবং 102 টাকা করে রিভিউ এর জন্য নেওয়া হতে পারে। এটা বোর্ড তাদের নোটিশে বলে দিয়েছে এবং মোটামুটি আমরা যেটা দেখি এতে অ্যাপ্লাই করবার 30-40 দিনের মাথাতে কিন্তু নতুন ভাবে পিপিআর বা পিপিএস এর রেজাল্ট চলে আসে। আমার সাজেশন, যারা একের জন্য কোনো একটা নির্দিষ্ট ডিভিশন হচ্ছে না, ধরো 419 একটা ভীষণ আমার অপছন্দের নাম্বার, যে একের জন্য ছেলে মেয়েটার মন খারাপ বা 1 নাম্বারের জন্য কেউ স্টার পাচ্ছে না, 1 নাম্বারের জন্য কারো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হচ্ছে না, 2 এর জন্য সে পাশ করতে পারেনি, 1 জন্য পাশ করতে পারেনি, তোমরা প্রত্যেকে এটা করে দেখতে পারো। দেখো 70-80 বা 100-200 টাকা খরচ হলো, তার বিনিময়ে যদি সত্যি সত্যি কোনোভাবে বিবেচনা করে বা কোনো একটু নাম্বার টাম্বার যারা দেখবেন তারা দিয়ে তোমাকে দিতে পারেন, সেটা তোমার জন্য অবশ্যই আশীর্বাদ স্বরূপ বিবেচিত হবে। তবে আমার পরামর্শ, যে সবকটা সাবজেক্টে পিপিআর করতে দিলাম, সবকটাতে পিপিএস করতে দিলাম, এতে কিন্তু নিজের গুরুত্বটা কমে যায়। তুমি যে সাবজেক্টগুলো দেখছো মেইন যেখানে কম এসেছে বাড়তে পারে, সেইগুলোতে দেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে তুমি চাইলে সবগুলো দিতেই পারো। এবার আসি, পিপিআর বা পিপিএস এর রেজাল্ট বেরোলো, তারপরে দেখা যাচ্ছে তুমি সন্তুষ্ট নও, তুমি কনফার্ম যে আমি পাস করেছিলাম, আমার শুধু নাম্বার যোগ করেছে, এতে এই নাম্বার এসছে, আমি খাতাটা দেখতে চাই কোথায় নাম্বার কাটলো। তুমি তোমার খাতার জেরক্স পাবে, এর জন্য তোমাকে আরটিআই এই অ্যাক্ট অনুযায়ী আবেদন করতে হবে। আমি স্ক্রিনের ওপর দেখিয়ে দিচ্ছি, দেখো 4টে রিজিওনাল অ্যাড্রেস দেওয়া আছে অফিসের, কলকাতা, মেদিনীপুর, নর্থ বেঙ্গল, বর্ধমান। এবার নিচে দেওয়া আছে, তুমি তোমার অ্যাডমিটটা খুলে দেখো তোমার রোল নাম্বার কত দিয়ে শুরু। 2 দিয়ে শুরু হলে নর্থ বেঙ্গল অফিস, তোমার অ্যাডমিটের রোল 4 দিয়ে শুরু হলে তোমার হচ্ছে বর্ধমান অফিস, তোমার যদি 6 দিয়ে শুরু হয় মেদিনীপুর, এবং তোমার যদি 8 দিয়ে শুরু হয় কলকাতা অফিসে তোমাকে আবেদন জমা করাতে হবে। এবং এই যে একটা ফর্ম আছে এইটা ফিল আপ করতে হবে, এবং এটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে একটা 10 টাকার চালান লাগবে। 10 টাকার চালান কি জিনিস? একটা স্ট্যাম্প মতন হয়, এটা তোমরা যারা ওকালতির সঙ্গে যুক্ত বা যারা লয়ার তাদের সঙ্গে কথা বললে তারা ভালো করে বুঝিয়ে দেবেন। 10 টাকার একটা চালান কাটা লাগবে, সেটা দিয়ে তোমাকে এই অফিসে আবেদনটা জমা করাতে হবে। এখানে একাধিক কিন্তু নিয়মাবলী বলা আছে, 16ই জুলাই তারিখের মধ্যে এটা করাতে হবে। যারা পিপিআর বা পিপিএস করবে তারা 16ই জুলাইয়ের অনেক আগে রেজাল্ট পেয়ে যাবে। সেই রেজাল্ট পেয়ে যদি তোমরা সন্তুষ্ট না হও, তারপর তোমরা এই আরটিআই করো। দুদাগে বলা হয়েছে নিজের অ্যাটাস্টেড করা আর কি মার্কশিটের একটা ফটোকপি তোমাকে জমা করাতে হবে আবেদনের সঙ্গে। বলা হয়েছে যখন জেরক্স দেওয়া হবে উত্তরপত্রের, সেটা শুধুমাত্র তোমার অফিসিয়াল যিনি পেরেন্টস আছেন, তোমার মা বাবা অথবা তোমাকে, বা যাদের ক্ষেত্রে প্যারেন্টস আলাদা, কারো মামা কারো কাকু, তো তাদের হাতেই দেওয়া হবে।
অন্য কারো হাতে, আমার দিদি, আমার পিসি, আমার মাস্টার মশাই, আমার দাদা, এদের হাতে কিন্তু তোমার সেই উত্তরপত্রের জেরক্স দেওয়া হবে না। 4 দাগে বলা হয়েছে যখন তোমাকে ডাকা হবে উত্তরপত্র নিতে আসার জন্য, তখন তোমাকে একটা নির্দিষ্ট টাকা দিতে হবে। তুমি যে সাবজেক্টের উত্তরপত্র নেবে, ধরো বাংলা, সেখানে তুমি 16 পাতা লিখেছিলে, তাহলে প্রতি পাতা 2 টাকা হিসেবে তোমাকে চার্জ দিতে হবে। তার মানে যদি দেখা যায় কথার কথা তুমি অঙ্ক খাতাটা জেরক্স নিচ্ছ, সেখানে 20 পাতা তুমি লিখেছিলে, তাহলে তোমাকে 40 টাকা ফি কিন্তু দিতে হবে। 5 দাগে বলা হয়েছে যে কবে তোমাকে সার্টিফাইড কপি দেওয়া হবে, অর্থাৎ কবে তোমার খাতার জেরক্স দেওয়া হবে। এটা আবেদন করবার সময় তুমি যে ফোন নাম্বার, ইমেল আইডি দিয়েছো, সেখানে কল, SMS, ইমেলের থ্রুতে যে কোনো একটা করে আর কি জানানো হবে। আমার অনুরোধ, ইমেল আইডি তোমরা সচল ইমেল আইডি দেবে, ফোন নাম্বার সচল দেবে। এমন নাম্বার দিলে হয়তো তারা যেদিন ফোন করছে তারা শুনতে পেলো যে এই নাম্বারে রিচার্জ করা নেই, তাই ইনকামিং কল আসবে না। তাই যে নাম্বারটা চলতি থাকবে এরম একটা নাম্বার কিন্তু তোমাকে দেবে। এখানে অনুরোধ করা হয়েছে 6 দাগে, যদি তুমি PPR বা PPS এ আবেদন করে থাকো, তাহলে PPR বা PPS এর রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করো, তারপরে তুমি খাতার জেরক্স নাও। এই রকমই আর কি এখানে তথ্য দেওয়া রয়েছে। তোমরা বাদবাকি তথ্যগুলো যারা এই জিনিসটাতে আবেদন করবে, অর্থাৎ RTI করবে ভাবছো, তারা নোটিশটা ভালোভাবে পড়ে নিও। এই যে নোটিশ এবং আবেদন পত্র, এটা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করেও এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে এই ছিল আপডেট। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, কারণ সত্যি এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে। কেমন হলো তোমার রেজাল্ট? সম্রাট এক্সক্লুসিভ বই মন দিয়ে পড়েছো, কেউ কেউ চ্যানেল দেখেছো, কি হলো তার রেজাল্ট জানার জন্য আমি মুখিয়ে আছি। গতকাল বিশেষ কারণে আমি বাড়ি ছিলাম না, তাই ক্ষমা প্রার্থী, আমি বিকেলের দিকে আর ভিডিওগুলো দিতে পারিনি। অবশ্যই আমাকে লিখে জানিও কেমন হলো রেজাল্ট। যারা র্যাঙ্ক করেছো, অনেকে যোগাযোগ করেছো, বাকিদেরও বলবো তোমরা ঝটপট জানাও, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।